ভারতের ইতিহাসে কিছু মহান বীর এমনভাবে তাদের শৌর্য, কৌশল ও নেতৃত্বের ছাপ রেখে গেছেন, যা আজও কোটি কোটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। তাদের মধ্যে সবচেয়ে শ্রদ্ধেয় নাম হলো ছত্রপতি শিবাজী মহারাজ। এক সাধারণ যোদ্ধা থেকে এক মহান সম্রাট হয়ে ওঠার এই অসাধারণ কাহিনী শুধুমাত্র যুদ্ধজয়ের গল্প নয়, বরং এটি এক পরাক্রমশীল নেতা, চতুর কৌশলী এবং জনগণের রাজা হওয়ার গল্প। শিবাজী মহারাজ শুধু তলোয়ারের শক্তিতেই নয়, তার বুদ্ধিমত্তা, কৌশল এবং প্রশাসনিক দক্ষতা দিয়েও ইতিহাস গড়েছিলেন। মুঘল, বিজাপুর ও পর্তুগিজদের বিরুদ্ধে তিনি একাই এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার স্থাপিত স্বরাজ শুধু একটি রাজনৈতিক সীমানা নয়, বরং এটি ছিল এক স্বাধীনতার আন্দোলন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধেও ভবিষ্যতে ভারতীয়দের অনুপ্রাণিত করেছিল। কিন্তু তার মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য আরও এক শক্তিশালী রক্ষক পেল, সম্ভাজি মহারাজ। সাহস, ত্যাগ ও শৌর্যের এক উজ্জ্বল উদাহরণ এই রাজা, যিনি মৃত্যুর মুখেও মাথা নত করেননি। এই ভিডিওতে আমরা জানব ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম থেকে শুরু করে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা, মুঘলদের সাথে সংঘাত, তার প্রশাসনিক কৌশল এবং সম্ভাজি মহারাজের চরম আত্মত্যাগের গল্প। এক মহাকাব্যিক ইতিহাসের সাক্ষী হতে চলেছেন আপনি। শিবাজী 1630 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি সিরনেরি পর্বতের দুর্গে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শাহজি ভোসলে ও মাতা জিজাবাই। শিবাজীর পিতা শাহজি বিজাপুরের সুলতানের অধীনে কার্যভার গ্রহণ করায় শিশুপুত্র শিবাজী সহ জিজাবাই দাদাজি কন্দদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের তত্ত্বাবধানে পুনায় যান। ধর্মপরায়ণ মায়ের প্রভাব শিবাজীর জীবনে গভীর রেখাপাত করেছিল। মায়ের কাছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শিশুকালেই শিবাজীর মনে বীরত্ব ও দেশপ্রেমের সঞ্চার হয়েছিল। মায়ের মতো কন্দদেবও শিবাজীর চরিত্র গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। তিনি শিক্ষাগুরু হিসেবে প্রশাসন ও যুদ্ধ কৌশল শিখিয়েছিলেন শিবাজী মহারাজকে। বাল্যকালেই মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে এবং স্থানীয় পার্বত্য মাওয়ালি জনগোষ্ঠীর সাথে শিবাজীর ঘনিষ্ঠ পরিচয় হয়। এই মাওয়ালিদের নিয়ে তিনি সর্বপ্রথম বিশ্বস্ত এক সেনাবাহিনী গড়ে তোলেন। 1647 খ্রিস্টাব্দে কন্দদেবের মৃত্যুর পর শিবাজী রাজ্য জয়ে মনোনিবেশ করেন। বিজাপুর রাজ্যে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে শিবাজী 1647 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তরনা দুর্গটি দখল করে নেন। এরপর তিনি একে একে বরমতি, রায়গড়, পুরন্দর ইত্যাদি স্থানের দুর্গগুলি দখল করে নেন। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং শিবাজীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিজাপুরের সুলতান শিবাজীর পিতা শাহজিকে কারারুদ্ধ করেন। এই অবস্থায় শিবাজী দক্ষিণাত্যের মোগল শাসককর্তা মুরাদের সাহায্য চান। বিজাপুরের সুলতান ভীত হয়ে শাহজিকে মুক্ত করে দেন। কিছুকাল শিবাজী নিশ্চুপ থাকেন। 1656 খ্রিস্টাব্দে দক্ষিণাত্যের শাসনকর্তা অরঙ্গজেবের সঙ্গে বিজাপুরের সুলতানের সংঘাতের সুযোগ নিয়ে শিবাজী জাউলি নামে এক অঞ্চল দখল করেন। ইতিমধ্যে অরঙ্গজেব শাহজাহানের অসুস্থতার সংবাদে দিল্লি চলে গেল। বিজাপুরের সুলতান শিবাজীকে দমন করার জন্য সেনাপতি আফজল খাঁকে পাঠান। আফজল খান শান্তি চুক্তির প্রস্তাব দেন। তাই আফজল খাঁ শিবাজীকে শান্তি চুক্তির জন্য শান্তি শিবিরে আমন্ত্রণ জানান। শিবাজী সন্দেহ করেছিলেন যে আফজল খাঁ তাকে গ্রেপ্তার বা আক্রমণ করতে পারে, তাই তিনি তার পোশাকের নিচে বর্ম পরিধান করেছিলেন আর তার বাম হাতে একটি বাঘ নখ লুকিয়ে রেখেছিলেন এবং ডান হাতে একটি খঞ্জর ধারণ করেছিলেন। তিনি আফজল খাঁকে আক্রমণ করেন। যা ঘটেছিল তা ঐতিহাসিক নিশ্চয়তার সাথে জানা যায় না, মূলত মারাঠা কিংবদন্তিগুলোই এই কাহিনী বলে। তবে এটি নিশ্চিতভাবে যে দুজনের মধ্যে শারীরিক সংঘর্ষ হয়েছিল, যা আফজল খানের জন্য প্রাণঘাতী প্রমাণিত হয়। আফজল খানের খঞ্জর শিবাজীর বর্ম ভেদ করতে ব্যর্থ হয়
কিন্তু শিবাজি তাকে বিদীর্ণ করেন। এরপর শিবাজি তব দাগেন, যা লুকিয়ে থাকা সৈন্যদের বিজাপুর সেনাবাহিনীর উপর আক্রমণের সংকেত ছিল। পরবর্তী প্রতাপগড়ের যুদ্ধে শিবাজি বাহিনীর বিজাপুরের সুলতানাদের সৈন্যদের নিরঙ্কুশভাবে পরাজিত করে। বিজাপুর সৈন্যবাহিনীর 3000-এরও বেশি সৈন্য নিহত হয় এবং এক উচ্চপদস্থ সর্দার আফজল খানের 2 পুত্র বন্দী হন। জয়ের পর প্রতাপগড় দুর্গের নিচে শিবাজির নেতৃত্বে এক মহাসমাবেশে বন্দী শত্রু কর্মচারী ও সৈন্যদের মুক্ত করে অর্থ, খাদ্য ও অন্যান্য উপহার সহ তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। মারাঠাদেরও যথাযথ পুরস্কৃত করা হয়। শিবাজি মহারাজ গেরিলা যুদ্ধের জনক হিসেবে পরিচিত। তিনি গামিনী কাভা কৌশল চালু করেন, যার মধ্যে ছিল দ্রুত আক্রমণ করে শত্রুদের চমকে দেওয়া, গভীর জঙ্গলে আত্মগোপন করে পুনরায় আক্রমণ করা, পাহাড়ি দুর্গ ব্যবহার করে আত্মরক্ষা করা। এই কৌশলের কারণে মুঘল ও বিজাপুর সেনারা তাকে ধরতে ব্যর্থ হয়। শিবাজির রাজত্বকালে 370টির বেশিও দুর্গ দখল করা হয়েছিল। তার মধ্যে ছিল রায়গড়, সিংগড়, প্রতাপগড়। রায়গড় শিবাজির রাজধানী হিসেবে পরিচিত। দুর্গগুলি তার আত্মরক্ষা ও আক্রমণ কৌশলের মূল ভিত্তি ছিল। 1665 খ্রিস্টাব্দে মুঘলদের সাথে প্রথম যুদ্ধ হয়। শান্তিরূপে পুরন্দর চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন এবং 1666 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের কৌশলে শিবাজিকে বন্দী করেন। কিন্তু শিবাজি ও তার পুত্র সম্ভাজি বুদ্ধির মাধ্যমে কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হন এবং 1670 সালে পুনরায় মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। 1674 সালে রায়গড়ে রাজ্য অভিষেক হয় শিবাজির এবং ছত্রপতি উপাধি গ্রহণ করেন। প্রথম স্বাধীন মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। দক্ষ নৌবাহিনী গঠন করেন, যেটি তখনকার সময়ে ভারতবর্ষে বিরল ছিল। গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। শিবাজি শুধুমাত্র এক দুর্ধর্ষ যোদ্ধা নন, তিনি দক্ষ প্রশাসকও ছিলেন। তার রাজ্য পরিচালনার মূলনীতি ছিল স্বরাজ্য, অর্থাৎ স্বাধীন ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা। 3 এপ্রিল 1680 খ্রিস্টাব্দে মাত্র 50 বছর বয়সে শিবাজি মারা যান এবং তার পুত্র সম্ভাজি মহারাজ সিংহাসনে বসেন, কিন্তু তাকে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। সম্ভাজি মহারাজের জন্ম হয় 14 মে 1657 খ্রিস্টাব্দে পুরান্দারের দুর্গে। তিনি ছোটবেলায় মারাঠা রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে কঠোর সামরিক ও কূটনৈতিক শিক্ষা লাভ করেন। সম্ভাজির শিক্ষা কেবল যুদ্ধ কৌশলে সীমাবদ্ধ ছিল না, তিনি সংস্কৃত, ফরাসি ও মারাঠি ভাষায় দক্ষ ছিলেন। তিনি রামায়ণ, মহাভারতের চর্চা করতেন এবং ধর্মীয় দর্শনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। 1680 সালে শিবাজি মহারাজের মৃত্যুর পর সম্ভাজি মহারাজ মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি মাত্র 23 বছর বয়সে মারাঠা সাম্রাজ্যের প্রধান হয়ে ওঠেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব সম্ভাজিকে পরাজিত করার জন্য বিশাল বাহিনী পাঠান, কিন্তু সম্ভাজি তার সাহস, কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে মারাঠাদের রক্ষা করেন। তিনি অনেকগুলো সফল যুদ্ধ পরিচালনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য বারামতি যুদ্ধ, যেখানে সম্ভাজি মুঘল সেনাকে পরাস্ত করেছিল। গোয়া অভিযান, পর্তুগিজদের বিরুদ্ধে লড়াই করে তাদের আধিপত্য বিরাজ করেন। বিজাপুর ও গোলকোন্ডার সাথে সম্পর্ক স্থাপন, সম্ভাজির নতুন মিত্র তৈরি করেন যাতে মারাঠা আরও শক্তিশালী হয়ে ওঠে। ঔরঙ্গজেব 1681 সালে সম্ভাজিকে পরাজিত করতে মহারাষ্ট্রে প্রবেশ করেন। দীর্ঘ কয়েক বছর ধরে মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। সম্ভাজি মহারাজ কখনো মুঘলদের সাথে আপোষ করেননি, বরং প্রতিরোধ চালিয়ে গিয়েছিলেন। তিনি গেরিলা যুদ্ধের কৌশল ব্যবহার করে মুঘলদের প্রবল ক্ষতি করেন। ঔরঙ্গজেব
একাধিকবার সম্ভাজিকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সম্ভাজি মহারাজ তা প্রত্যাখ্যান করেন। 1679 সালের গোড়ার দিকে সম্ভাজি মহারাজ তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধ পরিকল্পনা করেছিলেন, কিন্তু কিছু মারাঠা সেনাপতি ও স্থানীয় রাজা, যারা অরঙ্গজেবের সাথে গোপনে যোগাযোগ রেখেছিল এবং সম্ভাজির গতিবিধি সম্পর্কে মুঘলদের তথ্য প্রদান করেছিল, গদ্দারের দেওয়ার তথ্যের ভিত্তিতেই মুঘল সেনাপতি মুকবার খাঁ বিশাল বাহিনী নিয়ে আকস্মিকভাবে সম্ভাজিকে আক্রমণ করেন। সম্ভাজি মহারাজ যুদ্ধের চেষ্টা করলেও শত্রুর সংখ্যা অনেক বেশি হওয়ায় তাকে বন্দী করা হয় এবং তার সাথে ধরা পড়েন তার প্রধান পরামর্শদাতা এবং বিশ্বাসী সহযোগী কবি কালাস। অরঙ্গজেব সম্ভাজি মহারাজকে বুরহানপুর নিয়ে যান, যেখানে মুঘল সম্রাট স্বয়ং উপস্থিত ছিলেন। মুঘলরা সম্ভাজির জন্য 3টি শর্ত দেন: ইসলামে ধর্মান্তরিত করতে হবে, মারাঠা সাম্রাজ্যের সমস্ত দুর্গ ও সম্পত্তি মুঘলদের হাতে তুলে দিতে হবে, মুঘলদের অনুগত হয়ে অরঙ্গজেবের সেনাবাহিনীতে যোগ দিতে হবে। কিন্তু সম্ভাজি মহারাজ কোনোভাবেই নিজের ধর্ম ও আত্মমর্যাদা বিসর্জন দিতে রাজি হননি। তিনি একদম স্পষ্টভাবে অরঙ্গজেবের সামনে ঘোষণা করেন, আমি শিবাজি মহারাজের সন্তান, আমি মাটি হয়ে যাব, কিন্তু কখনো আমার ধর্ম ত্যাগ করব না। এই প্রত্যাখ্যান অরঙ্গজেবকে প্রচণ্ড রাগিয়ে দেয় এবং তিনি সম্ভাজির জন্য ভয়ানক শাস্তি নির্ধারণ করেন। অরঙ্গজেব সম্ভাজিকে 40 দিন ধরে অমানবিকভাবে নির্যাতন করেন। প্রথমে তাকে লোহার শিকলে বেঁধে ফেলা হয় এবং তার হাত পা শক্ত করে বাঁধা হয় যাতে তিনি নড়াচড়া না করতে পারেন। তারপর তাকে মুঘল সেনাদের সামনে উলঙ্গ অবস্থায় ঘোরানো হয় যাতে মারাঠাদের মনোবল ভেঙে দেওয়া যায়। তাকে রোজ প্রচণ্ডভাবে চাবুক মারা হতো এবং তার শরীর ক্ষতবিক্ষত করা হতো এবং সেই ক্ষতবিক্ষত স্থানে নুন লাগানো হতো। তাকে খাবারের পরিবর্তে নোংরা ও দুর্গন্ধযুক্ত মাংস দেওয়া হতো, যা তিনি কখনোই খাননি। এরপর তার জিহ্বা কেটে ফেলা হয় যাতে তিনি আর কোনো কথা বলতে না পারেন, কিন্তু তাতেও সম্ভাজি মহারাজ ভয় পাননি, বরং তিনি চোখের ভাষায় বুঝিয়ে দেন যে তিনি মুঘলদের কাছে কখনো মাথা নত করবেন না। এরপর একে একে তার নখ তুলে ফেলা হয়। চোখের সামনে তার প্রিয় পরামর্শদাতা কবি কালাসকেও হত্যা করা হয়। এরপর সৈন্যরা গরম রোড নিয়ে সম্ভাজি মহারাজের দুটো চোখ নষ্ট করতে উদ্যত হয়, কিন্তু তখনও সম্ভাজি মহারাজ গৌরবের দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলেন। শেষ পর্যায়ে অরঙ্গজেব তাকে জীবিত অবস্থায় ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলার নির্দেশ দেন এবং তার শরীরের প্রতিটি অংশ টুকরো টুকরো করে কেটে ফেলা হয় এবং শেষ পর্যন্ত 1679 সালের 11ই মার্চ সম্ভাজি মহারাজ শহীদ হন। মৃত্যুর আগেও সম্ভাজি মহারাজ একটুও ভীত হননি, বরং তিনি অরঙ্গজেবের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলেছিলেন, আমার শরীরকে তুমি কেটে ফেলতে পারো, কিন্তু আমার আত্মাকে নয়। স্বরাজ থাকবে এবং মারাঠারা তোমার সাম্রাজ্য ধ্বংস করবে। তার এই শব্দগুলো সত্য হয়েছিল, কারণ সম্ভাজির মৃত্যুর পর মারাঠারা আরও শক্তিশালী ও জেদি হয়ে ওঠে। অরঙ্গজেব ভেবেছিল সম্ভাজির মৃত্যুতেই মারাঠারা দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে এর উল্টো হয়। এই নির্মম হত্যাকাণ্ডের পর মারাঠারা প্রবল প্রতিশোধমূলক মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত 1707 সালে অরঙ্গজেবের মৃত্যু ঘটে। সম্ভাজি মহারাজ প্রমাণ করেছিলেন যে একজন প্রকৃত নেতা কখনো আত্মসমর্পণ করেন না। তার আত্মত্যাগ শুধু মারাঠাদের নয়, বরং ভারতের স্বাধীনতার ইতিহাসে এক মহান অধ্যায়। তিনি আমাদের শেখান যে সত্যের পথে থাকলে যত বড় বিপদই আসুক, ভয় পাওয়ার দরকার নেই। আজও ভারত জুড়ে তার সাহস ও আত্মত্যাগের কাহিনী স্মরণ করা হয় এবং লক্ষ লক্ষ মানুষ তাকে শ্রদ্ধা জানায়। সম্ভাজি মহারাজের মৃত্যু শুধু এক হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল ভারতীয় স্বাধীনতার আগুনে ঘি দেওয়ার মতো এক শক্তিশালী ঘটনা। তার রক্ত বৃথা যায়নি, কারণ তার আত্মত্যাগ ভারতীয়দের মনে চিরকাল জ্বলন্ত এক চেতনার প্রদীপ হয়ে থাকবে।
ছত্রপতি শিবাজী মহারাজ শুধু একজন মহান যোদ্ধা বা রাজা ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, এক ভাবনা, এক চেতনা। তিনি প্রমাণ করেছিলেন যে সঠিক পরিকল্পনা, বুদ্ধিমত্তা ও সাহস থাকলে যে কোনো প্রতিপক্ষকে পরাস্ত করা সম্ভব। তার গড়ে তোলা স্বরাজ্য শুধু মারাঠাদের জন্য নয়, পুরো ভারতবর্ষের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে। সম্ভাজি মহারাজ তার পিতার সেই স্বপ্নকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার ভয়ানক নির্যাতনের পরেও তিনি কখনো মাথা নত করেননি। তার আত্মত্যাগ প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের জন্য জীবন দেওয়া যেতে পারে, কিন্তু নীতি ও স্বাভিমান কখনো বিক্রি করা যায় না। আজকের দিনে যখন আমরা ইতিহাসের দিকে তাকাই, তখন শিবাজী ও সম্ভাজি মহারাজের জীবন আমাদের শিক্ষা দেয় সাহস, অধ্যাবসায়, দেশপ্রেম এবং ন্যায়ের জন্য অবিচল থাকার শক্তি। তারা আমাদের শিখিয়ে গেছেন স্বাধীনতা কারো দান নয়, এটি অর্জন করতে হয় এবং একবার পাওয়া গেলে তা রক্ষা করাই আমাদের প্রধান দায়িত্ব। তাই আসুন আমরা শুধু ছত্রপতি শিবাজী ও সম্ভাজি মহারাজকে স্মরণই না করি, তাদের আদর্শকেও নিজের জীবনে অনুসরণ করি। কারণ ইতিহাস শুধু পড়ে জানার জন্য নয়, তা থেকে শেখারও বিষয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।